নমস্কার, আমি উদ্দালক ভট্টাচার্য, ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের অনলাইন ক্লাসে সমস্ত ছাত্রদের স্বাগত। আমাদের এই পরিস্থিতিতে, কোভিড-19 পরিস্থিতিতে এখন অনলাইন ক্লাস নিতে হচ্ছে। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি জীববিদ্যার বংশগতি চ্যাপ্টারের কিছু অংশ তোমাদের সঙ্গে আলোচনা করব। বংশগতির খুব সাধারণ বিষয় আমি আলোচনা করব, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলি যদি আমরা না ক্লিয়ার করি তাহলে কিন্তু বংশগতি চ্যাপ্টারটা আমরা ঠিকমতো বুঝতে পারবো না। এটা একদিকে ঠিক যে এটা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্র তারা যেমন এটা এই যে অংশটা ক্লিয়ার হয়ে তাদের রিভিশন একটা হয়ে যাবে, এবং যদি মাধ্যমিকের যে ছেলেরা যারা 10-এ পড়ছো তারাও কিন্তু এই বিষয়টা দেখলে তোমাদের এই চ্যাপ্টারের কিছু কিছু বিষয় অবশ্যই ক্লিয়ার হবে আশা রাখি। তাহলে আমরা শুরু করি। আমরা দেখি যে আমরা যখন ক্লাসে যাই তখন বিভিন্ন যখন ক্রস করাই বংশগতির, মানে মেন্ডেলিয়ান ক্রসই যদি ধরি, তাহলে যদি আমরা এরকম একটা ক্রস করতে দিই ছেলেদের, তাহলে কিছু কিছু সমস্যার সম্মুখীন হই। কিছু ছেলে আমাদের ছাত্ররা জিজ্ঞাসা করে, স্যার আমরা তো এইভাবে করি গ্যামেট তৈরি, তো স্যার আমরা দুটো টি নিলাম কেন, একটা টি নিলাম না কেন, বা আমরা 3টা টি এখানে নিলাম না কেন? আবার অনেক সময় আরেকটা উদাহরণ দেখি, এরকম একটা জেনোটাইপ দিয়ে আমি যদি বলি গ্যামেট তৈরি করো, তাহলে ওরা করে কি, অনেক ছাত্র করে এরকম করে রাখে। তাহলে আমি যখন জিজ্ঞাসা করি এটা তো হবে না, তাহলে হবে হচ্ছে একটা এখান থেকে আসবে, একটা আরেকটার থেকে একটা আসবে। তাহলে ওরা বলবে স্যার কেন? তাহলে এই রকম প্রবলেমগুলোর যাতে আমরা সমাধান করতে পারি, যাতে আমরা ক্লিয়ার হয়ে নিতে পারি, সেই জন্যই আজকের ক্লাসে কিছু আলোচনা আমরা করব। এই জিনিসটার উত্তর যদি আমরা পেতে চাই তাহলে আমাদের একটু পেছন থেকে শুরু করতে হবে। তার মানে আমরা জানি যে পিতা যৌন জননের ক্ষেত্রে পিতা কি প্রদান করেন? পিতা শুক্রাণু প্রদান করেন, স্পার্ম প্রদান করেন। আর মাতা কি প্রদান করেন? মাতা ডিম্বাণু প্রদান করেন। এটা আমরা জানি। এও জানি যে শুক্রাণুতে, মানুষের ক্ষেত্রে শুক্রাণুতে 23টি ক্রোমোজোম থাকে, সেরকম ডিম্বাণুতেও তাই। তাহলে এই 23টা ক্রোমোজোম কেমন করে আসে? আমরা জানি যে কিন্তু আমাদের দেহকোষে তো 46টা ক্রোমোজোম থাকে। তার মানে এটা যখন অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু বা গ্যামেটে তৈরি হলো, এটাকে পুং গ্যামেট, এটা স্ত্রী গ্যামেট, পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটকেই আমরা বলি শুক্রাণু এবং ডিম্বাণু। সেক্ষেত্রে যেহেতু, তার মানে নিশ্চয়ই এটা আমরা বুঝতেই পারছি এটা মিওসিসের ফলে সৃষ্টি হয়েছে, এটাও আমরা জানি। তাহলে এই যে 23টা এবং এখানে 23টা ক্রোমোজোম এলো, এই 23টা ক্রোমোজোম যে, তার মানে এখানে যে ক্রোমোজোমগুলো থাকে, তাহলে একটা সেট আসলো। এই সেটটাকেই আমরা বলি জিনোম। এই জিনোম কথাটা আমাদের এই চ্যাপ্টারে বারবার আসবে। আমাদের এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে এই যে গ্যামেটের মধ্যে যে সেট ক্রোমোজোম থাকে, মানুষের ক্ষেত্রে যেটা 23, অন্য প্রজাতির ক্ষেত্রে অন্য হতে পারে, সেই 23টা ক্রোমোজোম এই সেটটাকেই বলা হচ্ছে জিনোম। তাহলে আমরা বলি, তাহলে এই যে জিনোমের থাকলো একটা সেট জিনোম, তার মানে কি, আমরা যদি এটাকে n দিয়ে প্রকাশ করি
তাহলে এক সেট জিনোম মানে আমরা বলতে পারি একটা এক সেট জিনোম সমন্বিত, এটাকে হ্যাপ্লয়েড কোষ বলে। তাহলে দেখো, তাহলে এন একটা সেট জিনোম, তাহলে এটাকে আমরা বললাম হ্যাপ্লয়েড কোষ। তাহলে যদি 2 সেট জিনোম থাকে তাহলে কি বলবো? ডিপ্লয়েড কোষ। যদি 3 সেট জিনোম থাকে তাহলে ট্রিপ্লয়েড সেট, 4 থাকলে টেট্রাপ্লয়েড। এইভাবে আমরা বুঝতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এইখানে জিনোমে এক সেট ক্রোমোজোম থাকলো, কিন্তু এদের এই 23টা, মানুষের ক্ষেত্রে 23টা ক্রোমোজোম থাকলো, কিন্তু এদের নেচার কি? প্রত্যেকটা ক্রোমোজোম কিন্তু প্রত্যেকের থেকে আলাদা, প্রত্যেকের থেকে আলাদা, কারোর সঙ্গে কারোর মিল নেই। জিনের সংখ্যা, আকার, আকৃতি সব আলাদা। তাহলে এই যে এই সেটটা তৈরি হলো, এরাই পরবর্তীকালে আমরা মিশে কি তৈরি করলো? আমরা জানি জাইগোট তৈরি করলো। তাহলে আমি যদি এর যে ক্রোমোজোমগুলো আছে, 23টা তো আঁকা সম্ভব নয়, আমি এখানে কয়েকটা আঁকছি। তাহলে এখানের পিতার থেকে শুক্রাণুর মধ্যে 23টা ক্রোমোজোম, আর মাতার ডিম্বাণুর থেকে 23টা ক্রোমোজোম এখানে চলে আসলো। তৈরি হয়ে কি তৈরি করলো? তৈরি করলো জাইগোট। ঠিক আছে? তাহলে জাইগোট আমরা তো জানি পরবর্তীকালে এই জাইগোট কোষ বিভাজিত হয়ে মাইটোসিস প্রক্রিয়ায় পরবর্তীকালে অনেক কোষ তৈরি করে, যার ফলে আমাদের দেহ তৈরি হয়। তাহলে এই যে দেহ তৈরি হলো, তাহলে প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু দেখো, প্রত্যেকটা আমাদের দেহের প্রত্যেকটা কোষের মধ্যে পিতার 23টা ক্রোমোজোম, মাতার 23টা ক্রোমোজোম আছে। তার মানে প্রত্যেকটা কোষের মধ্যে মা এবং বাবার উপস্থিতি কিন্তু বর্তমান। ওকে, ঠিক আছে, আমরা ফিরে যাচ্ছি। তাহলে এখানে যদি এটাই হয় তাহলে জাইগোট তৈরি হলো। তাহলে আমি কি বললাম? যে এরা এখানে আসলো, এসে জাইগোটে চলে আসলো। এবার জাইগোটে এসে এরা কি করবে? কি করবে জাইগোটে এসে? আমরা যদি, এরা তো নতুন পরিবেশে আমরা যদি আসি, ধরো আমরা নতুন ক্লাসে যদি আসি, আমরা যদি তোমরা উচ্চ মাধ্যমিকের পরে নতুন ক্লাসে যাবে, সেক্ষেত্রে যখন একসঙ্গে যাবে তোমরা কি করবে? তোমাদের সমমানের, সমমানসিকতার, সমমানের ছাত্রদের খুঁজে বের করবে, তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে, তাই? এইবার সেক্ষেত্রে এরাও তাই করে। এরা যখন এখানে আসলো, এরা কিন্তু নিজেদের, এরা তো অ্যাকচুয়ালি এর মধ্যে তো আমি বললাম যে কোনো ক্রোমোজোমই একে অপরের সঙ্গে মিল নেই। তাহলে এরা কিন্তু যখন এখানে আসবে, এদের সমমানের ইকুইভ্যালেন্ট যারা আছে তাদেরকে এরা খুঁজে বের করবে, খুঁজে বের করে তাদের সঙ্গে জোড় বাঁধবে। ঠিক আছে? তার মানে এখানে আমি যদি এখানে দেখাই, ধরো এই একটা ক্রোমোজোম, এটা পিতার থেকে এসছে, মানে প্যারেন্টাল ইন অরিজিন, আর এটা প্যাটার্নাল ইন অরিজিন, আর এটা হচ্ছে ম্যাটার্নাল ইন অরিজিন। তাহলে এটা হচ্ছে মাতার থেকে এসছে, আমি অন্য কালার দিয়ে দেখালাম। তাহলে ম্যাটার্নাল ইন অরিজিন, তাহলে এরা এসে জোড় বাঁধলো। তো সেই রকমভাবে 1-এর সঙ্গে 1, 2-এর সঙ্গে 2, 3-এর সঙ্গে 3, এইরকম একদম 23 জোড়া ক্রোমোসোম তৈরি হয়ে যাবে। তাহলে এই যে জোড় বাঁধলো, এই জোড় বাঁধা ক্রোমোসোমটাকে, এক একটা জোড়াকেই বলা হয় সমস্ত ক্রোমোসোম বা হোমোলোগাস ক্রোমোসোম। এই জায়গাটা বোঝা খুব জরুরি। তাহলে এইটাকে বলা হয় সমস্ত ক্রোমোসোম। তাহলে এইখানে দেখো 23 জোড়া তৈরি হয়ে গেল। তাহলে 23 জোড়া, কিন্তু এই পুরুষের ক্ষেত্রে আমরা কি জানি? মানুষের ক্ষেত্রে 23টা ক্রোমোসোমের মধ্যে কিন্তু 22টা অটোজোম থাকে, আর একটা এক্স ক্রোমোসোম। একটা আমরা জানি পুরুষের ক্ষেত্রে 22টা, এই শুক্রাণুর ক্ষেত্রে একটা এক্স ক্রোমোসোম থাকে অথবা ওয়াই ক্রোমোসোম থাকে। তাহলে সেক্ষেত্রে যদি এইখানকার মাতার ক্ষেত্রে তো 22টা অটোজোম থাকে, একটা এক্স ক্রোমোসোম থাকে, এই দুটো মিলিত হয় এক্স এক্স যদি আসে, তাহলে কিন্তু এরা হোমোলোগাস। এক্স আর এক্স তো একই, কিন্তু ওয়াই যদি আর এক্স যদি কাছাকাছি আসে, তাহলে ওয়াই ক্রোমোসোম তো ছোট, সেক্ষেত্রে তারা কিন্তু হোমোলোগাস নয়। বাকি 22 জোড়া অটোজোম যারা আছে তারা কিন্তু সমস্ত ক্রোমোসোম। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এটা যদি আমি সমস্ত ক্রোমোসোম যদি আমরা বুঝে যাই, তাহলে আমরা এখন এই সমস্ত ক্রোমোসোমের কিছু বিষয়ে আরেকটু ডিটেলসে দেখব, সেটাই। তাহলে আমি ক্রোমোসোম আঁকছি। এটা একটা ক্রোমোসোম, প্যাটার্নাল ইন অরিজিন, পিতার থেকে আসা, আর এটা মাতার থেকে আসা। ওকে, এইবার
পিতার থেকে এবং মাতার থেকে যে ক্রোমোজোম আসলো, আমি বললাম এরা ইকুইভ্যালেন্ট, মানে কি কি বিষয়ে এরা এক, সেগুলো একটু দেখি। 1 নম্বর, এদের আকার ও আকৃতি এক। 2, সেন্ট্রোমিয়ারের অবস্থান, সেন্ট্রোমিয়ারের অবস্থানও এক। তার মানে এখানে যদি মাঝখানে এখানে সেন্ট্রোমিয়ার হয় তাহলে দেখো এটা এখানে, যদি সেন্ট্রোমিয়ার এখানে হতো তাহলে এখানে, সেটা এখানে হতো। তার মানে ওই রকম যাদের সেন্ট্রোমিয়ার যে পজিশন তাদেরকেই ও খুঁজে বের করে এবং জোর বাঁধে। তাহলে সেন্ট্রোমিয়ার, তাহলে মানে কি সেন্ট্রোমিয়ার যদি এখানে হয় বাহুর দৈর্ঘ্যও এক। 3, এদের জিনের সংখ্যা এক, জিনের সংখ্যাও এক, এমনকি জিনের প্রকৃতিও এক, এমনকি জিনের প্রকৃতিও এক। প্রকৃতি এক মানে আমরা উদাহরণ দিয়ে বুঝবো এখনই। তাহলে এই জিনিসগুলো যাদের এক, সেই রকম ক্রোমোজোমগুলোকেই বলা হচ্ছে সমসমস্ত ক্রোমোজোম। আচ্ছা, তার মানে এরকম একটা পেয়ার আমি দেখালাম, এরকম 23টা পেয়ার তৈরি হয় বা 22টা পেয়ার তৈরি হয়। তাহলে সমসমস্ত ক্রোমোজোম তো আমরা বুঝলাম। এবার জিনের প্রকৃতি এক বলতে ধরি এই পজিশনে, ক্রোমোজোমের এই পজিশন, এখানে একটা জিন আছে যার নাম এই পজিশনে দেহের, আমি যদি মেন্ডেলেরই উদাহরণটা নিই, তাহলে কাণ্ডের যে দৈর্ঘ্য, গাছের কাণ্ডের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ, কাণ্ডের দৈর্ঘ্য নিয়ন্ত্রণকারী যে জিনটা, সেই জিনটা এখানে আছে। তাহলে এখানে কিন্তু সেই দৈর্ঘ্য নিয়ন্ত্রণকারী জিনটাই থাকবে। এখানে যদি আমি গিনিপিগের ক্ষেত্রে যদি ধরি, এখানে কালো বর্ণীয়, মানে গায়ের বর্ণ নিয়ন্ত্রণকারী যদি জিনটা থাকে, তাহলে এখানে গায়ের বর্ণ নিয়ন্ত্রণকারী জিনটাই থাকবে। তাহলে তো তোমরা বলবে যে তাহলে তো দুটো ক্রোমোজোম হুবহু কপি হয়ে গেল, কিন্তু তা না, কিছু পার্থক্য তো অবশ্যই থাকবে। কি পার্থক্য? সেই পার্থক্য হচ্ছে এইখানে যে জিনটা থাকবে, যেখানে জিনটা আছে, এটাকে কি বলা হয়? লোকাস। তাহলে আরেকটা টার্ম পেলাম আমরা, লোকাস। তাহলে এই যেখানে জিন থাকে ক্রোমোজোমের নির্দিষ্ট জায়গায়, সেটাকে লোকাস বলে। তাহলে এই স্থানে যে জিনটা আছে সেটা হয়তো দেহে কাণ্ডের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করে, কিন্তু কাণ্ডের দৈর্ঘ্য তো লম্বাও হতে পারে, কাণ্ডের দৈর্ঘ্য বেটেও হতে পারে। তাহলে এখানে যদি লম্বার জিন থাকে, ধরি টি, তাহলে এখানে এটা একদম নিশ্চিত নয় যে এখানে লম্বার জিনই আছে। টি থাকতেও পারে, আবার বেটের জিনও থাকতে পারে। বোঝা গেল তো? এখানে যদি আমি গায়ের কালার বলেছি, তাহলে গায়ের কালার তো দূর হতে পারে। গিনিপিগের ক্ষেত্রে আমরা দেখেছি কালো, যদি এখানে কালোর জিন থাকে, তার মানে এটা না যে এখানে কালোর জিনই থাকবে, এখানে সাদা রং তৈরি করার জিনও থাকতে পারে। তার মানে কোন জিনটা থাকবে সেটা নিশ্চিত নয়। এইটুকু ডিফারেন্স তো থাকবেই। এই পজিশনটাকেই, এই অংশটা, এই জিনগুলোকে বলা হয় অ্যালিলিক জিন। তাহলে আমাকে আরেকটা টার্ম এখানে আমরা পেয়ে গেলাম। কি টার্ম? অ্যালিল। অ্যালিলটা কি আবার? সেটা দেখি একটু। তার অ্যালিলিক জিন যে আমি বললাম, তার মানে সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত সম বা বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জোড়াকে একত্রে অ্যালিল বলে। তাহলে এখানে আমরা একটা টার্ম একটু ক্লিয়ার করে নেওয়া দরকার। আমি দুটো টার্ম বলছি, একটা বলছি হচ্ছে চরিত্র, আর একটা বলছি বৈশিষ্ট্য। এটা আবার কি? বৈশিষ্ট্য মানে আমি যেটা বললাম যে গাছে কাণ্ডের দৈর্ঘ্য তো কিরো লম্বা হতে পারে, বেটেও হতে পারে। তাহলে দুটো মিলে বিপরীত চরিত্রকে একসঙ্গে চরিত্র বলছে এটাকে, আর এক একটাকে লম্বা একটা বৈশিষ্ট্য, বেটে আরেকটা বৈশিষ্ট্য। তার মানে দুটো আলাদা বৈশিষ্ট্য, দুটোকে একসঙ্গে আমরা বলছি চরিত্র। ওকে, তার মানে আমরা এখানে অ্যালিলের ক্ষেত্রে একই চরিত্র নিয়ন্ত্রণকারী জিনের যে বিভিন্ন রূপভেদ জিনের, তাহলে এটা লম্বা নিয়ন্ত্রণ করে, এটা বেটা, তাহলে একই চরিত্র তো একই, কিন্তু ওদের বিভিন্ন রূপ এটা। তাহলে জিনের বিভিন্ন রূপকেই বলা হয় অ্যালিল বা অ্যালিলোমর্ফ। ওকে, তাহলে এবার দেখো, তাহলে এখান থেকে আরেকটা ছোট কোশ্চেনে আমি একটু চলে যাই। তাহলে আমি বলবো কি, তাহলে একটা যদি জিনের দুটোই কি রূপভেদ থাকে? ও, একটা জিনের সাধারণত দুটোই রূপভেদ থাকে।
একটা জিনের, মানে কাণ্ডের দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করছে একটা লম্বা জিন, একটা বেটে জিন, সাধারণত দুটোই থাকে, কিন্তু ব্যতিক্রমও আছে। যেমন ধরো পৃথিবীতে প্রথমে যখন তৈরি হলো, পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছে একটা জিন তৈরি হয়েছে। এবার পরিবেশ আস্তে আস্তে পরিবর্তিত হয়ে গেল, পরিবেশ পরিবর্তনের ফলে তাদের কি হচ্ছে, জিনের মধ্যে আস্তে আস্তে মিউটেশন হচ্ছে, অভিযোজন করতে হচ্ছে, মানিয়ে নিতে হচ্ছে, জিনের পরিবর্তন হচ্ছে। তাহলে এই জিনটাই একটু পরিবর্তন হয়ে গেল T1, আর একটু পরিবেশে অভিযোজিত হলো T2, আর একটু হলো T3। তাহলে এগুলো তো একই জিনের বিভিন্ন রূপ। এ হচ্ছে ওয়াইল্ড টাইপ, সব থেকে প্রকট, এর উপরে প্রকট, আর এ হচ্ছে এর উপরে প্রকট, এইভাবে আসলো। তাহলে এইখানে এই একই পজিশন তো দুটোই, তাহলে একটা চরিত্র নির্ণয়কারী যে কোনো এই দুটো জায়গার মধ্যে দুটো জিনই বসতে পারে। তাহলে এখানে যদি T1 বসে, তাহলে এখানে আমি ধরলাম এখানে T বসলো, তাহলে এখানে T1 আসতে পারে। আবার এখানে যদি T1 আসে, তাহলে এখানে T2ও থাকতে পারে। তার মানে একটা জিনেরই যখন দুয়ের বেশি রূপভেদ থাকলো, তখন এটাকে আবার বলা হয় মাল্টিপল অ্যালিল। তা যাকগে, সেটা আমি আর এখন যাচ্ছি না, সেটা আরেকটা পোর্শন, সেটা আবার তোমাদের পড়তে হবে, তবে সেটাই আমি আর ঢুকছি না। তাহলে আমি আবার আগের জায়গায় ফিরে আসছি। তাহলে আমরা কি এই জিনিসটা বোঝাতে গিয়ে আমরা কি আসলাম, লোকাস বুঝলাম, হোমোলোগাস ক্রোমোজোম বুঝলাম, অ্যালিল বুঝলাম বা অ্যালিলোমর্ফ বুঝলাম। এইবার এইখানে যদি ধরি এখানে T আছে, এখানেও একই জিন থাকলো T, তাহলে একই ওই সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে দুটো একই জিন থাকলো, তখন তাদের বলবো কিন্তু আমরা সেই জাইগোটটাকে বলা হয় হোমোজাইগোট। আর হোমোজাইগোট বহনকারী সেই জীবটাকে ওই পার্টিকুলার বৈশিষ্ট্যের ক্ষেত্রে বা চরিত্রের ক্ষেত্রে বলবো হোমোজাইগাস। যদি এটার মধ্যে T থাকে, এটাই যদি স্মল t থাকে, তাহলে কি বলবো, তাহলে হেটারোজাইগোট, জাইগোটটাকে, এবং সেই জীবটাকে বলবো হেটারোজাইগাস। বোঝা গেল? তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝে ফেললাম, হোমোজাইগাস আর হেটারোজাইগাস। এইবার দেখো, আমরা তাহলে তো এতগুলো জিনিস যখন বুঝে ফেললামই, এইবার দেখি আমাদের গ্যামেট। তাহলে আমরা আগের জায়গায় ফিরে আসি, আবার ফিরে এসে কি হবে দেখি, ফিরে এসে এই দেখো এইখানে যে 23 জোড়া ক্রোমোজোম তো এরকম তৈরি হয়েছে। তাহলে 23 জোড়া ক্রোমোজোম যে তৈরি হলো, এবার সেই 23 জোড়া ক্রোমোজোম যখন আবার গ্যামেট তৈরি হবে, মিওসিস হবে। তাহলে মিওসিসের ফলে কি হবে, এই ক্রোমোজোমটা একটা গ্যামেটে যাবে, আর এই ক্রোমোজোম আর একটা ক্রোমোজোমে গ্যামেটে যাবে। তাহলে দুটো তো আলাদা হয়ে গেল। আমি তো বলেছি গ্যামেটে কি হয়, প্রথমেই বলেছি গ্যামেটে কেবলমাত্র দুটোর মধ্যে একটা একই রকম একাধিক ক্রোমোজোম থাকবে না। তার মানে একাধিক ক্রোমোজোম যখন থাকবে না, তাহলে একটা ক্রোমোজোমই থাকলো। তাহলে এই যে আলাদা হয়ে গেল, তাহলে আমরা নিশ্চয়ই এখন বুঝতে পারছি কেন আমার প্রথম কোশ্চেনটা ছিল যে এইখানে T আর যদি এখানে T থাকে, কেন স্যার আমরা দুটো নেব, আর এখানে কেন, এখানে তো একটা গেল, তাহলে কেন এখানে একটা হবে? কারণ আমরা যখন দেবে, আমাদের কোশ্চেন যখন দেবে, তখন আমাদের প্রশ্ন কি দেয়, একটা লম্বা গাছের সঙ্গে একটা বেটে গাছের ক্রস করালে কি হবে। তাহলে লম্বা গাছ মানে কি, গাছ মানে তো আমাদের ডিপ্লয়েড কোষ দিয়ে দিল। ডিপ্লয়েড কোষ মানে আমাদের দেহকোষ, ওটা বিভাজিত হবে। তাহলে দেহকোষের ক্রোমোজোম জিনোটাইপ দিচ্ছে, তাহলে সেখানে জিনোটাইপ তো অবশ্যই হোমোলোগাস অবস্থায় থাকবে জাইগোটে। তাহলে এই হোমোলোগাস অবস্থায় থাকলো, তাহলে সেক্ষেত্রে ওই জন্যে আমরা প্রথমে যখন নিই গাছের জিনোটাইপ, তখন TT নিই, এবং এরপরে যখন গ্যামেট তৈরি করা হয় তখন T এইভাবে, বা যদি এটা স্মল t থাকে তাহলে সেক্ষেত্রে স্মল t নিয়ে নিই, কারণ গ্যামেটে তো এক প্রকারই একটাই ক্রোমোজোম, একই প্রকার একটাই ক্রোমোজোম গ্যামেটে যাবে। ওকে, তাহলে আমরা যখন গ্যামেট পর্যন্ত চলেই আসলাম, তাহলে এবার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গ্যামেট কেমন করে উৎপন্ন হয়, কেমন করে আমরা গ্যামেট উৎপন্ন। তার মানে এই নয় যে আমরা গ্যামেটোজেনেসিস করতে যাচ্ছি, তা না। বংশগতির আঙ্গিকে আমরা যদি দেখি, তাহলে কত প্রকার গ্যামেট তৈরি করব, এটাও খুব ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি যে, তাহলে আমরা পড়ব এখন গ্যামেট কি করে সৃষ্টি করতে হয়। তাহলে তার আগে কয়েকটা প্রবলেম নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাকে জিজ্ঞাসা করলো ক্যাপিটাল T ইন্টু স্মল t, এতে এই ক্রসে গ্যামেট কিভাবে তৈরি করব। আবার জিজ্ঞাসা করতে পারে ক্যাপিটাল T ইন্টু স্মল t, এটার গ্যামেট কি করে করব। আবার এটাও জিজ্ঞাসা করতে পারে
ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ইন্টু ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এটা কি করে করব। এইবার দেখো যদি আমরা এই জায়গাটা ধরি প্রথমে, তাহলে আমাদের কয়েকটা রুলস মনে রাখতে হবে। 1 নম্বর রুলস কি, আমরা যে আলফাবেটগুলো ইউজ করি, এই যেগুলো তো আলফাবেট, তাহলে আলফাবেট যেগুলো ইউজ করি, একটা আলফাবেট মানে একটা চরিত্র, একটা আলফাবেট মানে হচ্ছে একটা চরিত্র। যেমন এখানে এ, আমি ক্যাপিটাল বা স্মল সেটা ধরবো না, একটা আলফাবেট একটা চরিত্র। তাহলে এখানে এ যেহেতু আছে, এখানে কটা চরিত্র আছে? 2টো চরিত্র, এই এ আর বি। এখানে স্মল এ ক্যাপিটাল এ ধরবো না, 2টো চরিত্র। এখানে কটা চরিত্র আছে? শুধু টি আছে, তাহলে একটা চরিত্র। একটা চরিত্র মানে কি? 2টা বৈশিষ্ট্য। তাহলে একটা চরিত্র যদি হয়, তাহলে সেই ধরনের ক্রসকে আমরা প্রথমেই বুঝে যাব যে এটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস, মানে এক সংকর জনন, একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন বা একটা চরিত্র নিয়ে সংকরায়ন। আর যদি দুই জোড়া মানে 2টো বৈশিষ্ট্য নিয়ে, এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা চরিত্র, এটা একটা চরিত্র, 2টো চরিত্র নিয়ে ক্রস করি, তাহলে সেটাকে বলবো আমরা দ্বিসংকর জনন। যদি 3টে থাকে, 3টে আলফাবেট থাকতো 3 রকম, তাহলে বুঝতে পারতাম, মনে করতাম আমরা এটা হচ্ছে ট্রাইহাইব্রিড ক্রস। তার থেকে বেশি হলে পলিহাইব্রিড ক্রস, এইরকম। তো অত আমার দরকার নেই, আমার মনো আর ডাই হলেই চলে। 2 নম্বর রুলসে দেখি, এটা রুলস না, এটা বুঝলে তোমাদের গ্যামেট উৎপাদন করতে সুবিধা হবে। এটার ক্ষেত্রে দেখি, এটার থেকে আমাকে যদি বলা হয়, আমরা ছাত্রদের যখন এটা দিয়ে বলি যে গ্যামেট উৎপাদন করে এটাকে দেখাও, তাহলে তারা কি করে? এ আমি যে প্রথম বলেছিলাম এই প্রবলেমটা ফেস করি, করলো। আমি তো বললাম এটা হয়নি। কেন হয়নি? কারণ আমরা জানি যে গ্যামেট যখন হবে, আমরা তো বুঝেই গেলাম গ্যামেটের মধ্যে এক প্রকার আলফাবেট একবারই আসবে, 2বার আসবে না। সেটা ক্যাপিটাল হোক স্মল হোক সেটা দেখার দরকার নেই, একবারই আসবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা একটা টাইপ আসবে, গ্যামেটে তো একরকমই থাকবে, আর এটার একটা আসবে। তাহলে এই হয়ে গেল গ্যামেট উৎপাদন। তার মানে আমাকে মনে রাখতে হবে 2 নম্বর রুলস হচ্ছে একটা গ্যামেটের মধ্যে একটা আলফাবেট আমরা একবারই আনবো, 2বার আনবো না। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে, দেখো আমি যদি ধরি যে এই গ্যামেট উৎপাদন হয়, ঠিক আছে এটা হয়েছে, তাহলে এটা দিয়ে যদি ক্রস বা এটা দিয়ে যদি আমি ক্রস করাই, যে জাইগোটটা উৎপন্ন হবে, যে জীবটা উৎপন্ন হবে, তার মধ্যে তো এই ক্যারেক্টারটা মিসিং হয়ে গেল, তাহলে তো আসলো না। তাহলে কেমন করে হবে? তাহলে সেক্ষেত্রে এটাও তাহলে আমাদের মনে রাখতে হবে, আমরা যখন গ্যামেট তৈরি করাবো, গ্যামেট সৃষ্টি করব, তখন যেন প্রত্যেকটা গ্যামেটের মধ্যে সব আলফাবেটগুলোই আসে, সেটাও আমাদের নজরে রাখতে হবে। এও আসবে, বিও আসবে। যদি এখানে আরেকটা থাকতো সি, তাহলে সিও একটা আসতো, একটা একটা করে সব আসবে। তাহলে 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর, এই উদাহরণটা আমি নিয়ে দেখি। তাহলে এখানে আমি যদি নিই, এটার থেকে আমাকে বলা হলো, এটার থেকে যে কয় প্রকার গ্যামেট একটা স্টুডেন্টকে আমি দিলাম, তাহলে এটাই বললো স্যার হবে, ঠিক আছে আমি দেখাচ্ছি। ও করলো কি, এ বি, এটার একটা, এটার একটা, এটার একটা, এটার একটা। বলে স্যার দেখুন, আমি বললাম ঠিকই তো আছে, কিন্তু বাবা এটাও তো হতে পারে, এর সঙ্গে এই বিও তো যেতে পারে, আবার স্মলের সঙ্গে ক্যাপিটাল বিও তো হতে পারে। তাহলে সব রকম সম্ভাবনাগুলো কিন্তু আমাকে দেখতে হবে, কত রকম গ্যামেট তৈরি হয়। এই না যে অর্ধেক করে আমি ছেড়ে দিলাম, তাহলে তো সবগুলো সম্ভাবনা আমি পাবো না। সব রকম গ্যামেট কত রকমভাবে হতে পারে সব আমি বের করব, কারণ আমরা তো জানি স্বাধীন সঞ্চারণের সূত্রে বলেছে সব যে কোনো কম্বিনেশনে এরা সঞ্চারিত হতে পারে। তাহলে এবার দেখো, তাহলে গ্যামেট এইভাবে সকল সম্ভাবনা আমি কেমন করে বের করব? কোনটা যদি ছাড়া চলে পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা পদ্ধতি আছে, খুব সোজা পদ্ধতি, আমরা জানিও অনেকে, তাও আমি একটু বলি। দেখো, বললো আমাকে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ওটাই নিচ্ছি। এটার গ্যামেট কয় প্রকার হবে? কি করলাম, সোজা এখানে এটাকে লেখো, একটু গ্যাপ দিয়ে এটাকে লেখো, লিখে ফেললাম। বাইফার্কেশন পদ্ধতি বলে, বাইফার্কেট করে দাও। বাকি যে দুটো থাকলো বসিয়ে দাও, একই জিনিস বসিয়ে দিলাম। তাহলে এর থেকে কি গ্যামেট হবে? দেখো, এ বি এক প্রকার গ্যামেট, 4টা প্লেস তৈরি হয়ে গেছে। তাহলে এ বি স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি, 4 প্রকার গ্যামেট, কোনো অসুবিধা নেই, বেরিয়ে হয়ে গেল, ছাড়াও পড়বে না।
এইবার আমাকে বললো আরেকটা ক্যারেক্টার নিলাম সি। আচ্ছা সি নিচ্ছি না, সি নিলে কি হয় বুঝতে অসুবিধা হয়, মিশে যায় ক্যাপিটাল সি আর স্মল সি। আমি ধরো নিলাম ই ই, তাহলে সেক্ষেত্রে আমরা কি হবে, তাহলে সেক্ষেত্রে আমি এটা মুছে দিই। তাহলে এবার আমি এ বি তো হলেই একই জিনিস আছে বসালাম। এবার সিট এখানে এটাকে বাইফার্কেট করলাম, এটাকেও বাইফার্কেট করলাম, এটাকেও বাইফার্কেট করলাম, এটাকেও বাইফার্কেট করলাম। এখানে আমি ই বসালাম, এখানে স্মল ই বসালাম, এখানে ই এখানে স্মল ই, এটা বসিয়ে যাচ্ছি আমি। এখানে ই ক্যাপিটাল ই, এখানে স্মল ই, এখানে ক্যাপিটাল ই, এখানে স্মল ই। তাহলে গ্যামেট কয় প্রকার হবে দেখো, এ বি ই, এখানে কত এ বি স্মল ই, এটা কি হবে এ স্মল বি ক্যাপিটাল ই। আর এটার ক্ষেত্রে কি হবে ক্যাপিটাল এ স্মল বি স্মল ই। এখানে একইভাবে স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল ই, স্মল এ ক্যাপিটাল বি স্মল ই, এটার ক্ষেত্রে স্মল এ স্মল বি ক্যাপিটাল ই, এবং এটার ক্ষেত্রে স্মল এ বি স্মল ই। হয়ে গেল। তাহলে দেখো 8 প্রকার গ্যামেট তৈরি হয়েছে। তাহলে আমাদের গ্যামেট তৈরি করতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে আমাকে যদি বলে ক্রস দেয় এরকম, তাহলে না আমি এত প্রকার গ্যামেট উৎপন্ন করব। কিন্তু এমনি কি 1 নম্বরে একটা এমসিকিউ দিয়ে দিল যে কত প্রকার গ্যামেট উৎপন্ন হবে এখান থেকে, তাহলে আমি কি তার জন্য একটা নিয়ম আছে। কি নিয়ম? 2 টু দি পাওয়ার n। তার মানে nটা কি, n হচ্ছে হেটেরোজাইগোট। আমরা তো পড়লাম এখনই হেটেরোজাইগোট। দেখো এখানে কটা হেটেরোজাইগোট, একটা দুটো দুই রকম, দুটো তিনটে হেটেরোজাইগোট। তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান 2 টু দি পাওয়ার 3 মানে 8। দেখো 8 প্রকার গ্যামেট তৈরি হয়েছে। এইবার আমাকে যদি বলতো, আমি যে একটা উদাহরণ নিই, ওই যে আমরা যেটা আগে দেখেছিলাম ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, কয় প্রকার গ্যামেট উৎপন্ন হবে? এখানে তো হেটেরোজাইগোট একটাও নেই। তাহলে কি হবে সেক্ষেত্রে? 2 টু দি পাওয়ার n মানে 0 1। দেখো এখান থেকে 1 প্রকারই গ্যামেট। আমরা জানি ক্যাপিটাল এ একবার আসবে, স্মল বি একবার আসবে, 1 প্রকার গ্যামেট হবে। প্রকারটা দরকার আমাদের, সংখ্যাটা না, কত প্রকার হবে। দেখো এখান থেকে এইরকম যে যার জিনোটাইপ, তার থেকে তো 1000টা স্পাম তৈরি হতে পারে, মিলিয়নস অফ স্পাম তৈরি হতে পারে, কিন্তু সবগুলো যতগুলো হবে সবগুলোই কিন্তু এইরকমই হবে। তার মানে সংখ্যাটা ফ্যাক্টর নয়, কতগুলো কত টাইপের হচ্ছে গ্যামেট সেটাই হচ্ছে ফ্যাক্টর। তাহলে এই এতগুলো প্রকার আমাদের এই 1 প্রকার হতে পারে, এখান থেকে 8 প্রকার হতে পারে। ওকে, এইবার দেখো আমি তাহলে বললাম এখানে হেটেরোজাইগোটটা আমার ইম্পর্টেন্ট, হোমোজাইগোট নয়। কেন দেখি তো একটা পড়ে। এখানে আমি স্মল ইর বদলে আমি ক্যাপিটাল ই দিয়ে দিই, তাহলে কি হয় দেখি। দিলাম, তাহলে এখানে কি চেঞ্জ হলো? এখানে ক্যাপিটাল ই হয়ে গেল। তাহলে এটাও আমি ক্যাপিটাল ই, তাহলে এই জায়গাটা তো দুটোই তো ক্যাপিটাল ই, হোমোজাইগোট। তাহলে এখানে ক্যাপিটাল ই, তাহলে এখানে ক্যাপিটাল ই দিয়ে দিলাম, তাহলে এটাও পরিবর্তন হয়ে গেল। তাহলে এখানে ক্যাপিটাল ই দিয়ে দিলাম, এটাও পরিবর্তন হয়ে গেল। দেখো এখন এই দুটো কিন্তু দেখো একই রকম। তাহলে 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 4 প্রকার গ্যামেট উৎপন্ন হলো। তখন কিন্তু 8 প্রকার হলো না। এবার সূত্রটা আমি লাগাই। এখানে হেটেরোজাইগোট কটা দেখো, একটা দুটো, এটা তো হেটেরোজাইগোট নয়। তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 2 সমান 4। তার মানে 4 প্রকার গ্যামেট উৎপন্ন হলো। তাহলে এইভাবে আমরা গ্যামেট তৈরি করলে, গ্যামেট যদি তৈরি করে এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যেতে পারি, তাহলে ক্রসগুলো করতেও কোনো অসুবিধা হবে না। আশা করি তোমরা আমাদের অনলাইন ক্লাস যে চলছে সেটা ভালো লাগছে তোমাদের। তাহলে এখানেই আমি শেষ করছি আজকে। নমস্কার।